দেশে করোনায় শিশুসহ আরও ৫ জনের মৃত্যু, সংখ্যা বেড়ে ১৪৫। নতুন ৪১৮ সহ আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫,০০০। এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেকটা অংশ জুড়ে আছে যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট। কোভিড চিকিৎসায় হাসপাতাল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন, আপত্তি হলি ফ্যামিলির কর্মকর্তা কর্মচারীদের। সেবায় চান উন্নত নিরাপত্তা ব্যবস্থা। একটা রোগীকে আমি কেন মিথ্যা আশ্বাস দিয়ে আমার হাসপাতালে নিব যেখানে হাসপাতালের আইসিইউ ফুললি সেট আপ না। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রায় ৬০০ জন উপরে স্টাফ কাজ করেন, তারা গত প্রায় ৩ মাস ধরে তাদের কোনো বেতন ভাতা দিয়ে পান না। মনোবল শক্ত রাখতে গেলে তার তো এই বেতন ভাতা দিয়ে নিশ্চয়তা দিতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়, সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৫ জন করোনা আক্রান্ত হওয়ায় বরিশাল মেডিকেলের বেশিরভাগ ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সস্তায় টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামে নিম্নবিত্তের কাতারে এখন মধ্যবিত্তরা, চাহিদা বাড়লেও সরবরাহ না বাড়ায় পণ্য না পাওয়ার অভিযোগ। করোনা সংকটে দুস্থদের রেশন কার্ড তৈরিতে কোনো কোনো এলাকায় ভোটার তালিকাকেই গুরুত্ব দিচ্ছেন কমিশনাররা, আপত্তি ২ মন্ত্রণালয়ের। ভারতের পেট্রাপল বন্দরে আটকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ প্রায় ৫,০০০ ট্রাক, বিপর্যয়ের মুখে আমদানিকারকরা, আশ্বাসী সার। দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু সহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় ৩,৪৭৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪১৮ জন। স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ আক্রান্ত হচ্ছেন বলেও জানানো হয় বুলেটিনে। কোনোভাবেই ঘরে থাকছেন না মানুষ, তাই দিন দিন সংক্রমিত এলাকার তালিকাও দীর্ঘ হচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, একদিনে ৩,৪৭৬টি নমুনা পরীক্ষায় ৪১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ বছরের কম বয়সী শিশু সহ ৫ জনের। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো ৫ জন এবং এ পর্যন্ত ১৪৫ জন। এই শিশুটি মারা গেছেন যে এই নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত ছিল এবং তারপরে তার কোভিড পজিটিভ হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। সুস্থ হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২২ জন। তবে এখানে উল্লেখ করছি যে আমরা এই যে সুস্থতা দেখাই ৯ জন, এরা যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান, সেই তথ্যটা এখানে আমরা দেই না। বুলেটিনে জানানো হয়, নতুন করে ঢাকার বাইরে আরো ৩টি নমুনা পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ সংক্রমিত হচ্ছেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা যত শনাক্ত এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেকটা অংশ জুড়ে আছে যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট, আমাদের যারা সহায়ক শক্তি আছেন স্বাস্থ্যকর্মী, যেমন পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, ওয়ার্ড বয়, পুলিশ বাহিনীর মধ্যেও আমাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। এছাড়া সংক্রমণ রোধে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে। চর্বি সমৃদ্ধ খাবার খাবেন না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রশ্ন উঠেছে কোভিড চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল নির্বাচন নিয়ে। অবকাঠামোগত নানা দুর্বলতা থাকার দাবি করে হলি ফ্যামিলি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলছেন ওই হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। এছাড়া ৪ মাস বেতন বাকি রয়েছে বলেও জানান তারা। তবুও এই দুর্যোগে সেবা দিতে অপারগতা না জানালেও হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এমন সিদ্ধান্তের আগে সামাজিক নিরাপত্তা চান তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতাল বুঝে নেয়ার পর সকল দায়িত্ব নেবেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট।
এপ্রিল প্রায় শেষের পথে, অথচ এখনও মেলেনি জানুয়ারির বেতন। রয়েছে জনবল সংকট, নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা, আইসিইউর সংখ্যা মাত্র 10টি, এখনও আসেনি পিপিএ কিংবা উন্নত মানের মাস্ক। অথচ এই হাসপাতালকেই কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলছি রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালের কথা। চিকিৎসকরা বলছেন, কোভিডের মতো এমন বিপর্যয়ে হাত গুটিয়ে বসে থাকতে চান না তারা। তবে যুদ্ধে নামার আগে মানসিক শক্তি আর পরিবারের জন্য নিশ্চয়তা চান তারা। এছাড়া এই হাসপাতালের অবকাঠামোগত দিক থেকেও কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলেও মত তাদের। একটা রোগীকে আমি কেন মিথ্যা আশ্বাস দিয়ে আমার হাসপাতালে নিব, যেখানে হাসপাতালের আইসিইউ ফুললি সেট আপ না, যেখানে আমার কোনো ট্রায়াজের সিস্টেম নাই। আমাদের হসপিটালে যারা কাজ করেন, হসপিটালে ডাক্তার, নার্স, ক্লিনার, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রায় 600 জন ওপরে স্টাফ কাজ করেন। তারা গত প্রায় 3 মাস ধরে তাদের কোনো বেতন ভাতা দিয়ে পান না। আমাদের কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই নাই। আমাদের ক্যাম্পাসের ভিতরে 25টা ফ্যামিলি বসবাস করে ডাক্তারদের, তাদেরকে আমাদের সরাই ফেলতে হবে। আমাদের হাসপাতালে প্রতি সপ্তাহে 500 থেকে 600 রোগী ডায়ালাইসিস হয়। যদি আমরা কোভিড হসপিটাল করি, ডায়ালাইসিস অফ করে দিতে হবে। আমাদের উদ্দেশ্য হলো কোভিড রোগীকে ভালো সেবা দেওয়া। আমি যদি সেই আমার উদ্দেশ্যই ফুলফিল না করতে পারি, তাহলে আমি এটাকে কেন করতে যাব? এদিকে হাসপাতালের পরিচালক বলছেন, নিজেদের সীমাবদ্ধতা থাকলেও সরকারি নির্দেশনা মানতে তৈরি তারা। তাছাড়া বকেয়া বেতন পরিশোধে সরকারের কাছে সাহায্য চাওয়ার কথাও জানান তিনি। দোতনা কর্তৃপক্ষের সাথেও আলাপ করেছি, ওনারাও চেষ্টা করছেন। সরকারের সাথেও এই বিষয়টা নিয়েই আলাপ হচ্ছে যে কিভাবে এটা সমাধান করা যায়। মনোবলের একটা ব্যাপার আছে, আপনি জানেন যে মনোবল শক্ত রাখতে গেলে তার তো এই বেতন ভাতা নিশ্চয়তা দিতে হবে। তবে কোভিড হাসপাতাল হিসেবে চালুর পরে এর দায়িত্ব নিলেও এর আগের দায় নেবে না সরকার। আর প্রণোদনা প্যাকেজে বেসরকারি হাসপাতালকে আনার বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেদিন থেকে গ্রহণ করবে সেদিন থেকে ওই হাসপাতালের যে পরিচালন ব্যয় বা চিকিৎসা ব্যয় যেটা আছে সেটা হয়তো সরকার বহন করবে আলাপ আলোচনার প্রেক্ষিতে। যতদিন ধরে কোভিড রোগীদের ট্রিটমেন্ট হবে, রোগীদের স্বার্থে যে যে জিনিসের প্রয়োজন সেগুলো তো সরকারকে দিতেই হবে। সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকেই এগিয়ে আসার আহ্বান তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 5 ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ ইন্টার্ন চিকিৎসক এখন কোয়ারেন্টিনে। ফলে হাসপাতালে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসক নেতা। স্বজনরা করোনার উপসর্গ গোপন করে রোগীকে হাসপাতালে ভর্তি করায় ইন্টার্ন চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন বলে জানালেন জেলা প্রশাসক। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গত 12 এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে প্রতিদিনই আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছেই। এদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত 5 জন ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসায় 209 জন ইন্টার্ন চিকিৎসকের বেশিরভাগই এখন কোয়ারেন্টাইনে। আর এ কারণে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন হাসপাতালের এই চিকিৎসক নেতা। তাদের সংস্পর্শে যারা ছিল তাদের কোয়ারেন্টাইনে রাখার জন্য তারা এখন হোস্টেলে অবস্থান করতেছে। আর কিছু অংশ তাদের জয়েন করছে, তাদের নিয়ে আমাদের কাজ করতে বেগ পাইতে হইতেছে। নানা কারণে হাসপাতালের এই পরিস্থিতি বলে জানালেন পরিচালক। N95 শুরুর দিকে যেটা আশা করছিলাম সেইভাবে কতটা প্রাপ্যতা থাকবে বা পাবো, এই সব কিছু একটা দোল চলে। কিছু আসলে আমাদের সক্ষমতার অভাবও ছিল, আমি বলবো যে আমাদের সেই পরিমাণে অ্যাবিলিটি ছিল না। জেলা প্রশাসক বলছেন, স্বজনরা করোনার উপসর্গ গোপন করে রোগীকে হাসপাতালে ভর্তি করায় ইন্টার্ন চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন। ভুল তথ্য দিয়ে কিছু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে গিয়ে আমাদের এই ম্যাসাকারটি করে ফেলেছে। অর্থাৎ তাদের কারণে আমাদের কিছু ইন্টার্ন ডাক্তাররা আক্রান্ত হয়েছেন এবং তাদের যারা সহপাঠী রয়েছে বা তারা যারা একসাথে থাকে তারা কিছু আতঙ্কে রয়েছে। হাসপাতালে চিকিৎসকের পদ 224টি, এর মধ্যে কর্মরত আছেন মাত্র 95 জন। রোববার হাসপাতালে মোট রোগী ছিল 386 জন, এর মধ্যে করোনা আক্রান্ত 23 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সস্তায় টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামেও নিম্নবিত্তের কাতারে এখন মধ্যবিত্তরা। করোনা সংকটের কারণে মধ্যবিত্তরা এসব পণ্য কিনতে ভিড় করায় বাড়ছে চাহিদা, কিন্তু সরবরাহ না বাড়ায় পণ্য না পাওয়ার অভিযোগ সর্বস্তরের মানুষের। তবে টিসিবি কর্মকর্তার দাবি, চাহিদা বাড়ায় 15টির পরিবর্তে 35টি পয়েন্টে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কম দামে টিসিবির পণ্য কিনতে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন নিম্নবিত্তের। মহামারীর সংকটে এ কাতারে যুক্ত হয়েছে মধ্যবিত্তরাও, তাই প্রতিদিন বাড়ছে পণ্যের চাহিদা। কিন্তু সরবরাহ না বাড়ায় ঘন্টার পর ঘন্টা নিজেদের একটু আড়াল করে লাইনে দাঁড়িয়েও খাদ্য সামগ্রী না পাওয়ায় হতাশ তারা। 3 দিন ঘুরে গেলাম, অনেক লাইন দেখে দেখে চলে গেছি,
নিতে পারি নাই, আজকে আসছি 9টা থেকে এখনো 6টা বাজে, 1টা বাজারে এখনো পাইতেছি না। এখন মধ্যবিত্ত মানুষ আমরা যাবো করে। আমার সামনে 50 জনের মতো আছে, তো আমাদের যেগুলো চাহিদা সেগুলো পাবো কিনা জানি না, তবুও কষ্ট করে লাইনে দাঁড়ালাম। প্রতিটি পয়েন্টে তেল, ডাল, চিনি সহ 350 জন পণ্য পাওয়ার কথা, কিন্তু ভোক্তাদের অভিযোগ 150 থেকে 200 মানুষ পাচ্ছে পণ্য। এ অবস্থায় দুর্যোগের এ সময় বিতরণের পয়েন্ট এবং পণ্যের পরিমাণ আরও বাড়ানোর দাবি ক্যাবের। খাদ্য নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের চাহিদা কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। মানুষের যা আগে স্টক ছিল সেগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে, সেই কারণে এখন পণ্য বাড়ানোটাই মূল দায়িত্ব। তাহলে হয়তো দেখা যাবে যারা এই নিম্ন আয়ের মানুষ অথবা মধ্যবিত্ত, তারা ওখান থেকে টিসিবি থেকে সহজে পণ্যটা ক্রয় করতে পারবে। পণ্যের জন্য হাহাকার হলেও নগরীর অভিজাত এলাকা চাঁদগাঁও আবাসিকে মেসার্স সবুর নামে একজন ডিলার ট্রাক ভর্তি পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্রেতার ভিড় নেই। বৃষ্টি উপেক্ষা করে নিম্নবিত্তের সাথে লাইনে দাঁড়ানো এসব মধ্যবিত্তের শেষ ভরসা টিসিবির কম দামের এসব পণ্য, কারণ তারা না পারছেন পথে নামতে, না পারছেন হাত পাততে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে চলমান সংকটে কারা পাবেন রেশন কার্ড তা নির্ধারণে রাজধানীর কোনো কোনো এলাকায় ভোটার তালিকাকেই ভিত্তি ধরা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন শহরে কর্মরত স্বল্প আয়ের মানুষেরা। কোথাও কোথাও টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। এদিকে দায়িত্বপ্রাপ্ত 2 মন্ত্রণালয়ই বলছে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ভোটারের পরিচয় কোনোভাবেই বিবেচ্য নয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী করোনায় লকডাউনের কারণে এপ্রিল থেকে প্রতি সপ্তাহে 1% মানুষ ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। আগামী জুনের মধ্যে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 30% পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশের প্রায় 5 কোটি মানুষকে 3 লাখ মেট্রিক টন চাল ও 3000 কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। 50 লাখ পরিবারকে সরাসরি খাদ্যপণ্য বিতরণ ও 50 লাখকে রেশন কার্ড দেওয়ার ডাটাবেস তৈরির কাজ শুরু হয়েছে। তবে এই সুযোগে কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ত্রাণ দেওয়ার কথা বলে প্রত্যেকের মানুষের থেকে 100 টাকা করে চাঁদা উঠাইছে, বুঝলো মেম্বার। টাকা দেয় না আর মালও দেয় না। আমি চাইতে গেছি মতন আমার ধাক্কা দিছে। আরো সাহায্য দিব, চাল চুল দিব, স্লিপ দিব, এর লাগে আমরা 100 টাকা করে দিছি। ভোটার আইডেন্টি ফটোকপি দিছি, স্লিপ আমরা পাই নাই। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে 333টি করে রেশন কার্ড, যা শুধু ওই এলাকার ভোটাররাই পাবেন। যারা যারা এই জায়গার ভোটার নাম লিখে নিছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিছে, যে আপনারা সাহায্য পাবেন সরকারের থেকে। যারা ভোটার না, তাদের আইডি কার্ড এই এলাকার না, তাদেরকে পাবে না। এখানে দেখ কিন্তু আমরা আটকা পড়ছি, আমরা তো কিছুই পাই না সরকারের। আমার এলাকায় যারা ভোটার তাদের লিস্টে আমি করতেছি। এটা অনেকে বলে যে আইডি কার্ড নাই, আমরা কি করব, আমরা তো এলাকার ভোটার না, আমরা কোথায় খাবো। এটা নিয়ে একটু ইয়ের মধ্যে আছি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য 2 মন্ত্রী বলছেন করোনা মোকাবিলায় ত্রাণ দেওয়ায় কোনো বিভেদ মেনে নেওয়া হবে না। তার এলাকার ভোটার এবং চিঠির কপি দেখাতে বলেন, আমার এলাকায় বাড়ি বাট তাদের ওখানে ভোটার নাই, তাই বলে কি তারা পাবে না? এটা যদি কেউ না দিয়ে থাকে তো এটা অমানবিক। এটা হলো এলাকার কমিশনার যারা তালিকা করতেছে, এটা তাদের অপরাধ। খাদ্য সহায়তা দেওয়ার জন্য এই সংকট মুহূর্তে তালিকা করার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। যার পেটে খাদ্য থাকবে না, খাদ্য অভাবে যে কষ্ট হবে তাকে তালিকাভুক্ত করতে হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা সময়ের সাথে সাথে নিশ্চয়ই এই সমন্বয়হীনতা কেটে যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। আবারও সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কিট হস্তান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। যথাযথ প্রক্রিয়া না মানার অভিযোগ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। করোনার কারণে রাজধানীতে ঢুকতে ও বের হতে রয়েছে নিষেধাজ্ঞা, তবে তা মানছেন না কেউ। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জে আছেন মোশাহিদ রনি, এবং সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অর্থাৎ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যে লকডাউন শুরু হয়েছে, সেই লকডাউনের ইতিমধ্যে 1 মাস অতিক্রম হয়েছে। 1 মাসের মধ্যে যে লকডাউন কার্যকরের যে চিত্র, সেটি যদি আপনাকে বলতে চাই, ওভারঅল ঢাকা শহরে এখন পর্যন্ত লকডাউন শতভাগ কার্যকর হয়নি। আজকের কথাই যদি আপনাকে বলি, এখন পর্যন্ত আমরা এখানে আসার পথে, অর্থাৎ কাঁচপুরে আসার পথে বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখেছি। বিভিন্ন জায়গায় অর্থাৎ যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, বিভিন্ন জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গণপরিবহন দেখা যায়নি, যদিও ব্যক্তিগত পরিবহন, রিক্সা, ভ্যান, সিএনজি প্রচুর উপস্থিতি ছিল এবং প্রচুর লোক যাতায়াত করছে এবং মানুষের ভিড় পাওয়া যাচ্ছে। মানুষ বিভিন্নভাবে ঢাকায় যেমন ঢুকছে, ঢাকা থেকে বেরও হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের অজুহাত রয়েছে এবং
আমরা আপনাকে জানাতে চাই যে একটি পিক আপ ভ্যান অর্থাৎ মালবাহী পিক আপ ভ্যান পুলিশ আটক করেছে, হাইওয়ে থানা পুলিশ। তারা ওই পিক আপ ভ্যানে মূলত যাত্রী পরিবহন করা হচ্ছিল, তারা ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের সাথে বলতে চেয়েছেন যে তাদের বাসায় খাবার নেই, ঘরে টাকা নেই, তারা শ্রমজীবী মানুষ এবং তাদের এই পরিস্থিতিতে বাড়িওয়ালা তাদেরকে বের করে দিয়েছে, বাড়িওয়ালা তাদেরকে অনেক ধরনের নির্যাতন করেছে, এরকম অভিযোগ আমাদের কাছে ওনারা করেছেন। পুলিশ গাড়িটা আটক করেছে। তার পাশাপাশি আপনাকে আরও একটি কথা বলতে চাই যে সব মিলিয়ে লকডাউন কার্যকরের যে চিত্র এখন পর্যন্ত আমরা দেখছি সেটা মোটেই লকডাউন সন্তোষজনক নয়। অর্থাৎ শুধুমাত্র সকালবেলায় আমরা বিভিন্ন জায়গা ঘুরে যে চিত্রগুলো দেখেছি, অর্থাৎ কাঁচপুর ছাড়া ঢাকার অন্য জায়গায় যে পুলিশ চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলোর একটাতেও আমরা কোনো ধরনের তৎপরতা দেখতে পাইনি। সব মিলিয়ে এখন পর্যন্ত লকডাউন কোনোভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও আমাদেরকে এমনটি বলছেন যে মানুষ প্রচুর পরিমাণে ঢুকছে, যেমন তারা তেমনি বেরও হচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ চিত্র। ফয়সাল। নারায়ণগঞ্জ থেকে মোশাহিদ রনি জানাচ্ছিলেন ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রতিপালনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর। ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমতে শুরু করলেও ৪ মে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তবে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান এবং দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। রোমের একটি বিশ্ববিদ্যালয়ে ২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে একটি শরণার্থী শিবিরে একসাথে ২৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এমন পরিস্থিতির মধ্যেই ইতালি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রোম সহ বিভিন্ন শহরে উৎসব করতে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করেন অনেকে, তবে পুলিশি বাধায় তারা সফল হয়নি। ৪ মে থেকে দ্বিতীয় ধাপের লকডাউন শুরু হলেও কিছু কিছু দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে রেস্টুরেন্ট খুলে না দেওয়ার সিদ্ধান্তে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। রেস্টুরেন্ট বন্ধ, তো বেশিরভাগই আমরা ইটালিতে যারা থাকি বেশিরভাগই রেস্টুরেন্টে যাই আমরা কাজ করি। তো এগুলো যদি এরকম বন্ধ থাকে তাহলে আমরা সবাই একটা বিপদের সম্মুখীন হব। আগামীতে যদি আরো বাড়ে তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়তে পারি। এদিকে করোনার কারণে অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার উদ্যোগ গ্রহণের পর ৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে রোম সহ বিভিন্ন স্থানে লোকজন ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করছেন। এই করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে এই জনসমাবেশ আক্রান্তের সংখ্যা আরও বাড়াতে পারে বলে মনে করছেন অনেকেই। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে ১৫০ শতাধিক পোশাক কারখানায় আজ থেকে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। এই মুহূর্তে সাভারের জামগড়া এলাকায় আছেন সহকর্মী মুজাফফর জয়। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জয়। ফয়সাল, আপনি জানেন যে সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে দীর্ঘ ১ মাসেরও বেশি সময় কারখানা বন্ধ থাকার পর আজকে প্রায় ৩ শতাধিকেরও বেশি কারখানা খুলে দেওয়া হয়েছে। আপনার সাভার শিল্পাঞ্চলের শিল্প পুলিশ এক সূত্রে যেটি জানা গেছে যে প্রায় ৩ শতাধিক কারখানা এখানে খুলে দেওয়া হয় আজকে সকালে। কাকডাকা ভোরেই শ্রমিকরা মূলত যে যেভাবে পেরেছে সেভাবেই গাদাগাদি করে হাঁটাহাঁটি করে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজে যোগ দেয়। কিন্তু শ্রমিকদের অনেকেই অভিযোগ করেছেন যে শিল্পাঞ্চলের অনেক বড় বড় কারখানাগুলোতেও শ্রমিকদের জন্য সুরক্ষার তেমন ব্যবস্থা নেই। অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি থাকার কথা ছিল, হ্যান্ড স্যানিটেশন সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা এবং যে আমরা যে সোশ্যাল ডিস্টেন্স বলে থাকি সেই সোশ্যাল ডিস্টেন্সও মানা হচ্ছিল না এই কারখানাগুলোর প্রবেশকালে। একই অবস্থা নাকি ভিতরেও রয়েছে। আমরা যেহেতু ভিতরে প্রবেশ করতে পারিনি, তাই শ্রমিকরা আমাদের অভিযোগ করে বলেন যে কারখানার ভিতরের অবস্থা আরো খারাপ। যেখানে আপনার শ্রমিকদের সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে সেখানে তারা গাদাগাদি করে কাজ করছেন। ফলে আশুলিয়া এবং সাভারে প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা খোলা থাকলেও শ্রমিকদের মনে রয়েছে এই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনেক অভিযোগ, যে অভিযোগগুলো তারা নিয়মিত করে আসছেন। তবে শিল্প পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে সাভার আশুলিয়া শিল্প জোনে কোথাও কোনো এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শ্রমিকদের একটি অভিযোগ উঠে আসছে বারবার গণমাধ্যমে যে শ্রমিকরা পায়ে হেঁটে কাজে যোগ দিয়েছে। আসলে শ্রমিকরা যেটি জানিয়েছে যে তারা আসলে মালিক পক্ষের অনুরোধে এবং তাদের চাপের মুখে পড়ে কাজে যোগ দিয়েছেন বলে
জানিয়েছে শ্রমিকরা। ফয়সাল, সাভারের আশুলিয়ার জামগড়া থেকে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সাভারের প্রায় 1.5 শতাধিক পোশাক কারখানায় আজ থেকে শুরু হয়েছে আবারও কার্যক্রম। সে খবর জানাতে জামগড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোজাফফর জয়। চলমান করোনা সংকটের কারণে প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে ভারতের পেট্রাপল বন্দর। আটকা পড়েছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ পণ্য বোঝায় প্রায় 5,000 ট্রাক। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাসেই আটকে আছে সব। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গত 26 মার্চ থেকে বেনাপোল বন্দরের সাথে সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়। এ সময় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল প্রায় 5,000 পণ্য বোঝাই ট্রাক। এসব পণ্যের বেশিরভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য। পণ্যগুলো দ্রুত খালাস করা না গেলে গুণগত মান নষ্ট হতে পারে। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা। একটা দুটো দিনের জন্য যদি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আলাপ করে আমাদের এই ফ্যাক্টরির কাঁচা মাল যেগুলো আছে, ওষুধ শিল্পর যে কাঁচা মালগুলো আছে, এগুলো যদি দেশে ঢোকানো যায়, ভারতীয় পাশ থেকে আমাদের এই গাড়িগুলা বেনাপোল বন্দরে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক ড্যামারেজের হাত থেকে ক্ষতিগ্রস্ত কম হবে। অধিকাংশ আমদানিকারক ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো ইনপুট করছে, এগুলো বর্ডারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটকে থাকা পণ্যের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে বারবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান বেনাপোল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা। খুবই আশাবাদী যে অচিরেই কাজ শুরু হতে যাবে। এখানে ভয় জয় করেই তো কাজ হবে। ওদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল যে গাড়িগুলা ঢোকার সাথে সাথে খালি করে গাড়িগুলা পাঠিয়ে দেব, কিন্তু তারা সেই গাড়িগুলাই আমাদেরকে দেয়নি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে, যা থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 5,000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। পোশাক কারখানা চালু হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিকরা যোগ দিচ্ছেন নিজ নিজ কারখানায়। এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। আরও তথ্য জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। রাজীব। ফয়সাল, সীমিত পরিসরে কারখানা চালানোর যে সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তে কিন্তু গাজীপুরে খুব যে মানা হচ্ছে এমনটা নয়। গত 2 দিন যাবৎ গাজীপুরের কারখানা খোলা হয়েছে এবং শুধু আশপাশের শ্রমিকই নয়, দূর দূরান্তের শ্রমিকও এই যে কারখানায় অংশগ্রহণ করছে, তারা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। শ্রমিকরা বলছে যে গত কয়েকদিন যাবতই কিন্তু কারখানা থেকে তাদের মেসেজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজে যোগদান করা না হলে তাদের কর্ম হারাতে হবে। এই ভয়েই কিন্তু দেশের নানা প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শত শত শ্রমিক গাজীপুরে জড়ো হয়েছে গতকাল এবং তার আগের দিন। আজকে আমরা সকালে বেশ কিছু অঞ্চলে ঘুরেছি এবং কারখানায় প্রবেশ করতে দেখেছি শ্রমিকদের। তবে কিছু কিছু কারখানায় আমরা দেখেছি যে সামাজিক যে নিরাপত্তার বিষয়টি সেটি ছিল, তবে সেটা একেবারে নগণ্য সংখ্যক কারখানায়। আর গতকাল পর্যন্ত আমাদের কাছে যে হিসাব রয়েছে সেটি হচ্ছে 438টি পোশাক কারখানা গতকাল খোলা ছিল এবং এর মধ্যে 13টি কারখানায় বেতন ভাতার দাবিতে অবরোধ চলছিল, রাস্তায় অবরোধ চলছিল। তারা বলছে যে গত 2 মাসের বেতন পায়নি, এরকম দাবিতে 13টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। আজকে এই পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে আস্তে আস্তে কিন্তু অনেকটাই শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে যে রাস্তায় বের হওয়ার যে প্রবণতা, সামাজিক নিরাপত্তা, সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায়নি। রাস্তায় ঠিক আগের মতোই শ্রমিকরা বের হচ্ছে, তারা গাদাগাদি করে কারখানায় প্রবেশ করছে এবং বের হচ্ছে। আর এই পরিস্থিতিতে গাজীপুরে আপনারা জানেন যে আইইডিসিআর থেকে গাজীপুরকে 3য় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল পর্যন্ত 324 জন এখানে আক্রান্তের সংখ্যা রয়েছে। এই অবস্থায় গাজীপুরের এই শিল্প প্রতিষ্ঠান এবং শ্রমিকদের নিয়ে অধিকতর চিন্তা না করলে আসলে বিপাকে পড়তে পারে এই জেলা। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। গাজীপুরেও চালু হয়েছে বেশ কিছু পোশাক কারখানা, সেখান থেকে আমাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। এদিকে চালু করা পোশাক কারখানাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। গতকাল গণমাধ্যমে কারখানার কর্মপরিবেশের কয়েকটি স্থির চিত্র পাঠিয়ে এ দাবি করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এতে দেখা যায় প্রবেশপথে জীবাণুনাশকের ব্যবহার, শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা, জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার মাধ্যমে কারখানায় প্রবেশ করানো হচ্ছে। ছবিতে কারখানার ভেতরে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার দৃশ্যও দেখা যায়। সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আজ থেকে রাজধানীতে চালু করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় রয়েছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। সবুজ, জুবায়ের, যে পোশাক কারখানা খোলা হয়েছে গতকালকে থেকে সীমিত পরিসরে খোলার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে আজকে আমরা মিরপুর এলাকায় দেখেছি বিভিন্ন রাস্তায় বা বিভিন্ন যে 11 নাম্বার, 7 নাম্বার, শিয়ালবাড়ি এইসব এলাকায় আমরা দেখেছি সেসব এলাকায় যে সীমিত পরিসরে কারখানার শ্রমিকরা আসছেন এবং কারখানার শ্রমিকদের সাথে আমরা কথা বলে তাদের যে নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তার যে সংখ্যা সেই সংখ্যার জায়গা থেকে আমরা জানতে চেয়েছি তারা শতভাগ মোটামুটিভাবে যে নিরাপত্তা স্টেপগুলো নেওয়া হয়েছে কারখানার পক্ষ থেকে সেইগুলো নিয়ে তারা সন্তুষ্ট এবং তারা বলেছেন যে কাজে যোগ দিতে হয়েছে সংসারে অর্থের যোগান দিতে, কিন্তু যে স্বাস্থ্য ঝুঁকি আছে সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় যে কারখানা কর্তৃপক্ষ যতটুকু পদক্ষেপ নিয়েছে তাতে তারা সন্তুষ্ট। প্রত্যেকটা কারখানা আমরা দেখেছি তাপমাত্রা পরীক্ষা করে ঢোকানো হচ্ছে। কোনো কারখানায় আমরা দেখেছি যে জীবাণুনাশক স্প্রে চেম্বারের ভেতর দিয়েও যেতে হচ্ছে, কিংবা পায়ে স্প্রে করা হচ্ছে, হাত ধোয়া হচ্ছে। সবকিছু মিলে তাদের যে সীমিত পরিসরে কারখানা চালুর যে শর্তগুলো, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো নির্দেশনায় আছে সেইগুলো আমরা মানতে দেখেছি। এখন পর্যন্ত সেরকম কোনো ব্যত্যয় আমরা দেখিনি। তবে একটা জিনিস, যে কারখানার প্রবেশ পথে এসে অর্থাৎ কারখানায় ঢোকার আগে তারা যে দূরত্ব মেনটেন করা শুরু করে, কিন্তু তারা কিন্তু আসছে রাস্তা দিয়ে, যখন তারা আসছে তারা কিন্তু দল বেঁধে আসছে। তো সেই জায়গা থেকে তারা আসলে কতটুকু স্বাস্থ্য সুরক্ষা নিজেরা সচেতনভাবে মানছেন সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু কারখানার কর্তৃপক্ষের সামনে আসার পরের থেকে কিন্তু আমরা দেখেছি তারা মোটামুটিভাবে যে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে বলা হচ্ছে সেগুলো মানা হচ্ছে। এবং আমরা একটা কারখানার ভেতরে এখন আছি, সেই কারখানাতে আপনি দেখতে পাচ্ছেন যে কারখানার যে সোশ্যাল ডিস্টেন্স, যেটা সামাজিক দূরত্ব যেটা মানতে বলা হয়েছে অর্থাৎ 3 ফিট বা সেরকম দূরত্ব মেনেই কিন্তু কারখানার একটা মেশিন বন্ধ করে আর একটা মেশিন চালু আছে, অর্থাৎ মাঝখানে একটা মেশিন বন্ধ করে চালু রাখা হয়েছে যেন পারস্পরিক দূরত্ব বজায় থাকে। সেইভাবেই কিন্তু কারখানাগুলো চলছে। তো জুবায়ের ফয়সাল, আমার কাছে আজকে এখন পর্যন্ত পোশাক কারখানার চালু রাখার ব্যাপারে এই ছিল সবশেষ। করোনা পরিস্থিতিতে চালু হওয়া পোশাক কারখানাগুলোর সতর্কতামূলক পরিস্থিতির সবশেষ খবর জানতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। গণস্বাস্থ্যের উৎপাদিত করোনা শনাক্তকরণ কিট হস্তান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে না গণস্বাস্থ্য কেন্দ্র। দেশে কোভিড-19 পরীক্ষায় নতুন সম্ভাবনা জাগিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবনের খবর। তবে একে ঘিরে সামনে এসেছে বেশ কিছু বিতর্কও। রোববার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলন করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি দাবি করেন নমুনা কিট নিয়ে গেলেও তা গ্রহণ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযোগ করেন ব্যবসায়িক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে টেস্টিং কিট অনুমোদনের ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রকে হয়রানি করা হচ্ছে। ওইটাকে ইস্যু করছে, আমরা এটা বুঝতে অক্ষম। সত্যি কথা বলতে কি, তা ওনারা বলতে ঠিক আছে যাবেন, আজকে গিয়েছি, আজকে বলছেন নেব না। কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? কন্ট্রাক্ট রিসার্চার, সে কে? একটা মাঝখানের একটা ফরিয়া, একটা দালাল। সংবাদ সম্মেলনে দাবি করা হয় টেস্টিং কিট নিয়ে কোনো রাজনীতি করছে না গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে চাওয়া হয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনি বিষয়টা একটু ব্যক্তিগতভাবে হলেও একটু দেখেন। আমরা দেশকে বাঁচাতে হলে যদি মনে হয় যে আমাদেরটা খারাপ, আমাদেরটা বাদ দিয়ে দেন। আমরা যেটা করছিলাম সাশ্রয়ী, খুব কম দামে বাংলাদেশের মানুষকে টেস্ট করাতে চেয়েছিলাম, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এদিকে গণস্বাস্থ্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন সব ধরনের সহায়তা পাওয়ার পরও নানা ধরনের অসত্য অভিযোগ করছে গণস্বাস্থ্য কেন্দ্র। টেস্টিং কিট অনুমোদন পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে চাইছে না বলেও অভিযোগ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। কখন আমাকে বলেন না যে আমরা কিট নিয়ে আসতে চান, আর কিট নেওয়ারও কথা অনেক, কিটটার প্রয়োজনও নেই তো আমাদের। তাদের তো স্টাডিটা কন্ডাক্ট করতে হবে, সেইখানে কিটটা দিতে, কিন্তু আমাদের তো কিট দিতেও চান নাই। এটা আরেকটা মিথ্যা কথা। রোববার গণস্বাস্থ্য কেন্দ্রকে দেয়া চিঠিতে ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ সম্পন্ন করে
টেস্টিং কিট জমা দিতে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে করোনার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অন্যতম হাতিয়ার বিমা। তবে বাংলাদেশে এই মহামারীতে কোনো ভূমিকা নেই বিমা খাতের। এমন অবস্থায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সেবার নিশ্চয়তা নিয়ে এগিয়ে আসতে হবে কোম্পানিগুলোকে। দেখুন সাজিদ রাজুর রিপোর্ট। ইউরোপ, আমেরিকা জুড়ে লাখো মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে, কিন্তু চিকিৎসার খরচ নিয়ে ভাবতে হচ্ছে না কাউকেই। এই দুর্যোগে আক্রান্তদের ব্যয় মেটানোর নিশ্চিত অবলম্বন স্বাস্থ্য বিমা। পিটারসন সেন্টার ও কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন এক বিশ্লেষণে দেখিয়েছে, যুক্তরাষ্ট্রে শুধু করোনা চিকিৎসায় রোগী প্রতি বিমা কোম্পানিগুলোকে গড়ে $20,000 পর্যন্ত খরচ করতে হচ্ছে। যাদের বিমা করা নেই তাদের করোনা চিকিৎসার বিষয়টি পলিসিতে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে বিমার আওতায় থাকা ব্যক্তিরা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন যে কোনো হাসপাতালে। জার্মানির ক্ষেত্রে বলতে পারি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পুরোপুরি এই করোনা ক্রাইসিসের সময় চিকিৎসা সেবাটা কভার করছে। সরকারি, বেসরকারি বা প্রাইভেট ক্লিনিক কোথায় ইন্স্যুরেন্স পলিসিগত কোনো ঝামেলা নেই। মানে আপনার একটা ইন্স্যুরেন্স পলিসি থাকলে সেটা সব জায়গায় মোরলেস কভার করে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। করোনা ছড়িয়ে পড়ার পর একে একে বন্ধ হয় দেশের বেসরকারি হাসপাতালগুলো, সেই সঙ্গে বন্ধ হয় বিমা কোম্পানিগুলোর সেবাও। দুর্দিনে স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় যারা বিমা করেছিলেন, বেসরকারি হাসপাতালগুলো বন্ধ হওয়ার কারণে তাদের সে আশার গুড়ে বালি। বিমা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালের সঙ্গে তাদের কোনো কার্যক্রম না থাকায় এই লকডাউনে কেবল জরুরি কিছু সেবা চালু রেখেছেন তারা। আমাদের আসলে কোনো সরকারি হসপিটালের সাথে সেই ধরনের ক্যাশলেস এগ্রিমেন্টটা নাই। আমরা ইমার্জেন্সি কিন্তু সার্ভিসগুলো চালু রেখেছি, যদিও আমাদের অফিস বন্ধ। তবে কি করোনার মতো ঝুঁকিতে কোনো অবদানই রাখতে পারবে না দেশের বিমা খাত? এমন প্রশ্নের উত্তরে অর্থনীতি বিশ্লেষক বলছেন, সময় এসেছে এ খাতকে ঢেলে সাজানোর। স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী একটা প্ল্যান দরকার। বিমা শিল্পের সাথে যারা জড়িত আছে এদের ভিতরে ঝামেলা আছে। এরা বিমা আর ওই কারণ বাজারে তরকারি বিক্রি করে নগদ প্রফিট করা, এর ভিতরে কোনো ডিফারেন্স বোঝে না। শুধু সরকারি প্রচেষ্টায় করোনার মতো মহামারী ঠেকানো যাবে না জানিয়ে তারা বলছেন, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের সময় এসেছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় শিশুসহ আরও 5 জনের মৃত্যু, নতুন শনাক্ত 418। স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হওয়ায় উদ্বেগ, কোভিড চিকিৎসায় হাসপাতাল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন। সস্তায় টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামে নিম্নবিত্তের কাতারে এখন মধ্যবিত্তরা, চাহিদা বাড়লেও সরবরাহ না বাড়ায় পণ্য না পাওয়ার অভিযোগ। করোনা সংকটে দুস্থদের রেশন কার্ড তৈরিতে কোনো কোনো এলাকায় ভোটার তালিকাকেই গুরুত্ব দিচ্ছেন কমিশনাররা, আপত্তি 2 মন্ত্রণালয়ের। ভারতের পেট্রাপল বন্দরে আটকা শিল্প কারখানায় কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ প্রায় 5,000 ট্রাক, বিপর্যয়ের মুখে আমদানিকারকরা, আশ্বাসী সার। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।